দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে নিখোঁজের পরদিন কর্ণফুলী নদী থেকে মিলল কিশোর ক্রিকেটারের মরদেহ, পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ স্বজনদের। ওকে যে ওখানে নিয়ে গেছে ক্রিকেটের কথা বলে নিয়ে গেছে, অন্য কোনো কিছু দিয়ে ওকে বশ করা যায় না। 2 মাস আগে তার সাথে আমার ছেলের একটু বার্গেন হয়েছে, তর্কাতর্কি হয়েছে বা হাতাহাতি হয়েছে, এটা মিটমেট হয়ে গেছে। ওই রেস্টটা ধরে যায় এই হত্যাকাণ্ড করে। রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের জামিন স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে বন্দর নগরীতে বাইসাইকেল শোভাযাত্রা, দূষণ বন্ধে কঠোর অবস্থানের কথা বললেন মেয়র। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। নিহত রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতেন। স্বজনরা জানান, গতকাল স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয় রাহাত। পরে জানা যায় বন্ধুদের সাথে হামিদচর এলাকায় ঘুরতে যায় সে, সেখানেই নদীতে নেমে তলিয়ে যায় রাহাত। তবে পরিবারের দাবি, সহপাঠীর সাথে পূর্ব শত্রুতার জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মায়াবী চেহারার রাহাত, শিশুসুলভ সারল্য স্পষ্ট। সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র টিমে ক্রিকেটও খেলতেন। বাকি 2 ভাই শারীরিকভাবে অসুস্থ, ফলে রাহাতকে নিয়েই স্বপ্ন বুনেছিল তার পরিবার। কিন্তু নিমেষে শেষ হয়ে গেল সব স্বপ্ন। তাদের বাসা চট্টগ্রামের ফরিদারপাড়ায়। মঙ্গলবার যথারীতি স্কুলেও যায় রাহাত। হামিদচর এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে সহপাঠীরা স্কুল থেকেই ডেকে নিয়ে যায় তাকে। এরপর থেকে সে নিখোঁজ। 16 ঘন্টা পর বুধবার ভোরে কর্ণফুলী নদীতে ভেসে উঠে মরদেহ। সন্তান হারানোর মায়ের কান্নায় ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ। 2টা খবর একসাথে করবে, একটা আমি, একটা আমার ছেলে হালাক থাকতে পারবে না, এগুলা ভাতও খাইতে পারে না নিজের হাতে, আমি খাওয়াই না দিলেও খাবে না। ওকে তো আমি চোখে চোখে রাখি, কে রাখবি আমার ছেলেকে চোখে চোখে? মেয়েরে ওর মুখ বাঁকা করে হয়েছে, চোখে রক্ত, নাকে রক্ত, কানে দিয়ে রক্ত পড়ছে, এতগুলো রক্ত বের হয়েছে। ওকে কোনো কিছু দিয়ে বশ করা যায় না। ওকে যে ওখানে নিয়ে গেছে ক্রিকেটের কথা বলে নিয়ে গেছে, অন্য কোনো কিছু দিয়ে ওকে বশ করা যায় না। ওকে খেলবে বলে ওকে নিয়ে গেছে। পরিবার ও স্বজনদের দাবি, শ্রেণীকক্ষে সামনে পেছনে বসা নিয়ে কদিন আগে এক সহপাঠীর সাথে ঝগড়া হয়েছিল রাহাতের। সেই ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ তাদের। ওয়াহিদ, তাওসিফ, ওমর ফারুক ওরা মিলেই ওকে নিয়ে গেছে। 2 মাস আগে তার সাথে আমার ছেলের একটু বার্গেন হয়েছে, তর্কাতর্কি হয়েছে বা হাতাহাতি হয়েছে, এটা মিটমেট হয়ে গেছে। ওই রেস্টটা ধরে যায় এই হত্যাকাণ্ড করেছে। ছেলেগুলো যে আমাদেরকে দেখা দিয়েছে, আমরা মেরে এখানে নদীর মধ্যে ফেলে দিয়েছি। পরিকল্পিত এটা হত্যাকাণ্ড। ওয়াহিদে হত্যা করছে, তার সহযোগী মিলে হত্যাকাণ্ড করছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্তে রাহাত কাদের সাথে স্কুল থেকে বের হয়েছিল, কোথায় গিয়েছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ। তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদের তথ্যের ভিত্তিতে এবং যে আছে তার যে সহপাঠীরা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এর মধ্যে যদি কারো আমাদের সম্পৃক্ততা পাই, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর চাঁদগাঁও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো। চট্টগ্রাম থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, রাহাতের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া কত দূরে গেল? শাওন, নিহত যে রাহাত তার বাবা বাদী হয়ে চাঁদগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং এই ঘটনায় যেই 4 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তার পরিবার, সেই 4 জনকেও কিন্তু পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চাঁদগাঁ থানায় তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং সেই জায়গা থেকে নিহতের পরিবার যে অভিযোগটা করছেন, শ্রেণীকক্ষে বসা নিয়ে, প্রায় 2 মাস আগের ঘটনা, শ্রেণীকক্ষে বসা নিয়ে একটা বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে এবং যেই বাকবিতণ্ডাটা পরে তার জেরে
আগেই এই ঘটনাটা হামিদচরে তাকে গতকাল ডেকে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে সেখানে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, এমন দাবি তার পরিবারের। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা পুলিশের তারা বলছেন যে 4 জনকে তারা হেফাজতে নিয়েছেন, তারা বলছেন কারো ধাক্কা লেগে পড়ে যেতে পারে বা সেই জায়গা যেহেতু পিচ্ছিল ছিল সেখানে তারা হয়তো ঘুরতে গিয়েছিলেন, সেই জায়গা থেকে কোনো দুর্ঘটনাবশত পড়েছে। এক একজনের এক এক রকম বক্তব্য তারা শুনেছেন, এমনটা তারা বলেছেন। তবে যেহেতু তারা 4 জনই শিশু, তাদের এখন বিচারিক প্রক্রিয়াটা কি হবে বা আসলেই এই ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে সেটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যেহেতু 4 জন যাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে তারা 4 জনই শিশু। তবে এই ঘটনার আসলে কি ঘটেছে সেটা নিয়ে এখন পুলিশ তাদের বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করার চেষ্টা করছে। আর এই ঘটনাটা একেবারে যেহেতু মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা ঘটনা, এরপর থেকে পুরো চট্টগ্রামে এবং চাঁদগাঁ যে এলাকায়, যে জায়গায় ফরিদাপাড়া তার বাসা, সেই এলাকার পাশাপাশি পুরো চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত, সেটাও তারা সকলেই বলছেন। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান, বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে চিন্ময় দাসকে দেয়া হাইকোর্টে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতে ডাক্তার নুরুল ইসলামের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা খাতুন। ইউএসটিসি মিলনায়তনে জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষার্থীরা তার সৃষ্টিশীলতা আর জ্ঞানের আলোয় আলোকিত হয়েছিলেন। চিকিৎসক হিসেবে মানবতা আর সচেতনতার উদাহরণ তৈরি করেছিলেন বলে জানান উপদেষ্টা। সেমিনারে ইউএসটিসির ভারপ্রাপ্ত উপাচার্য সহ অনেকে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক সাইক্লিস্ট। পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার প্রত্যয় সবার কণ্ঠে। দূষণ বন্ধে কঠোর অবস্থানের কথা জানান মেয়র। বয়স ও পেশা ভিন্ন হলেও বাইসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়া সবার অবস্থান শব্দ দূষণের বিপক্ষে। সকালে নগরীর আউটার স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে প্যারেড মাঠে গিয়ে শেষ হয়। শব্দ দূষণ রোধ ও সাধারণ মানুষকে সচেতন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও অ্যাসপেরিয়া হেলথ কেয়ারের যৌথ এই আয়োজনে অংশ নেন 2 শতাধিক সাইক্লিস্ট। নয়েজ অ্যাওয়ারনেস সম্পর্কে আমরা অবগত থাকতে হবে, মূলত সেই কারণে আজকে আমাদের পার্টিসিপেট করা। অযথা দেখা যায় জ্যামের মধ্যে অনেক হর্ন বাজায়, যেটা হচ্ছে আমাদের ব্রেনের জন্য বা আমাদের মস্তিষ্কের জন্য খুবই খারাপ। সাইকেলে কোনো কিন্তু নয়েজ তৈরি করার সুযোগটা নেই, আর ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট। সুতরাং এই জন্যই সাইকেলের প্রতি প্যাশন থেকে আমরা একটা পজিটিভ মেসেজ পৌঁছে দিতে সবাই এখানে আসছি। বিনা কারণে বা মানে হর্ন বাজানো এটা বন্ধ হবে, মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে সক্ষম হব। শব্দ দূষণ বন্ধে এবং পরিবেশ রক্ষায় গণসচেতনতা তৈরির জন্যই এই উদ্যোগ বলছেন আয়োজকরা। হেলদি সিটির মূল একটা বিষয় হলো যে হর্ন মুক্ত, যে এই শব্দ দূষণ মুক্ত নগরী। আমরা এই প্রত্যাশা রেখে আমরা আজকের এই সাইকেল র্যালি আয়োজন করেছি। যতই আমরা আইন প্রয়োগ করি, আপনি যদি সচেতন না হই, এটা তো আসলে আমাদেরই ক্ষতি, তাই না? তো আমরা যদি নিজেরা সচেতন না হই, এটা আসলে কোনোভাবে করা সম্ভব না। শোভাযাত্রা উদ্বোধন করেন সিটি মেয়র। দূষণ বন্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। প্রথমে যদি আমরা আইন ইমপ্লিমেন্ট করতে চাই, অনেক সময় সেটা কার্যকর হবে না। প্রথমে আমাদেরকে সচেতনতার দিকে যেতে হবে এবং মানুষকে সেটা বোঝাতে হবে। আমরা সচেতনতা প্রোগ্রামের পরে আমাদের যে আইন সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার আমরা অবশ্যই আমরা সিদ্ধান্ত নেব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে 3 মাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতে প্রতি বছর 3 মাসের নিষেধাজ্ঞা কার্যকর করে হ্রদ ব্যবস্থাপনা কমিটি। এবছর 1 মে থেকে 31 জুলাই মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পাশাপাশি স্থানীয় বাজার ও কাপ্তাই হ্রদ মনিটরিং করা হবে। হ্রদে মাছ শিকার বন্ধ শুরু হওয়ায় জাল ও নৌকা নিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন জেলেরা। 3 পার্বত্য জেলার পুষ্টি ও সামাজিক নিরাপত্তা নিয়ে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় জানানো হয় 2023 সাল থেকে জেলার লক্ষ্মীছড়ি ও গুইমারা উপজেলার 156 পাড়া 4618টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এর অগ্রযাত্রা ধরে রাখতে পুষ্টি বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক। সভায় জেলা সিভিল সার্জন, সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন। এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে জাতীয় বাজেট নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে আলোচকরা আসন্ন বাজেটে শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার দাবি জানান। বাজেট ঘাটতি পূরণ, স্বচ্ছতা আনয়ন, মুদ্রাস্ফীতি হ্রাস, এবি বিনিয়োগ বাড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন বক্তারা। সংলাপে মেট্রো চেম্বারের সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইয়াং ইকোনমিস্ট সোসাইটি এবং এসডিজি ইয়ুথ ফোরামের নেতা সহ অনেকে বক্তব্য রাখেন। জুলধা বিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী ডাঙ্গার চরে মানববন্ধন করেছে স্থানীয়রা। ব্যানার, ফেস্টুন, থালা বাসন, কলসি নিয়ে কর্মসূচিতে অংশ নেন কয়েকশো নারী পুরুষ। ফার্নেস অয়েল ভিত্তিক জুলধা 300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দূষণের চিত্র তুলে ধরে ভুক্তভোগীরা। অভিযোগ করেন তীব্র শব্দে স্থানীয়রা অতিষ্ঠ, বাড়ির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। এছাড়াও পরিবেশ দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। সমস্যা সমাধানে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।